আমার মনে হচ্ছে যে খুব একটা তেলের সমস্যা হলে আমি এরকম 2-4টা চাটুকার এবং তেলবাজ কর্মচারীকে ধরে ইচ্ছা মতো কাপড় চিপড়ানোর মতো চিপড়িয়ে তার থেকে তেল নিংড়ে দিব এবং এই তেল দিয়েই আমি আমার বাইক চালাবো। আমার তো মনে হয় শয়তান যখন কোনো টেকনিক ভুলে যায় অথবা নতুন কোনো টেকনিক শিখতে আসে, তখন সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষের সাথে বসে গভীরভাবে পর্যবেক্ষণ করে কিভাবে নতুন নতুন লোক ঠকানোর টেকনিক আবিষ্কার করছে বাংলাদেশের মানুষ। তেলের লিটার হবে 160 টাকা, 65 টাকা অথবা 200 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম আরও একটি মোটো ভ্লগে। আপনারা জানেন এই মোটো ভ্লগগুলো হচ্ছে ডেইলি ভ্লগ। যখন আমি রেগুলার বেসিসে অফিসে যাতায়াত করি তখন এই ভ্লগগুলো করে থাকি। আপনারা সকলেই বর্তমানে বিশ্বের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। বর্তমানে বিশ্বে ইরান ভার্সেস ইউএসএ অ্যান্ড ইসরায়েল যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের যেই ভয়াবহ পরিস্থিতি তার কিছুটা আজ বাংলাদেশে এসেও পড়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে এবং আমেরিকা ইসরায়েল দুজনেই বিশ্বের কাছে এর একটি গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বিভিন্ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা চাচ্ছে এই যুদ্ধে যেন তাদেরকে ফ্রান্স, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং তাদের যে নেটোভুক্ত দেশগুলো আছে তারা সহায়তা করে এবং ইরানকে একটি সমুচিত শিক্ষা দিতে চাচ্ছে। অপরদিকে ইরান একাই এখানে লড়াই করছে এবং তারা প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে রাশিয়া এবং চীন থেকে। যদিও রাশিয়া এবং চীন শুধুমাত্র ইরানকে গোয়েন্দা ইনফরমেশন এবং ছোটোখাটো যুদ্ধের অস্ত্র প্রোভাইড করেই সাহায্য করে যাচ্ছে, কিন্তু সরাসরি ব্যাটেল ফিল্ডে তাদের সৈন্য দ্বারা সাহায্য করছে না। ইরান জানে এই যুদ্ধে সে একা ইসরায়েল এবং আমেরিকার সাথে এবং নেটোভুক্ত দেশগুলোর সাথে একা পেরে উঠবে না। তাই ইরান একটি বুদ্ধিদীপ্ত যুদ্ধ কৌশল অবলম্বন করেছে। এখানে ইরান আসলে যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করতে যাচ্ছে, কারণ ইরান জানে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে প্রেশারাইজড করবে। ইরান বৈশ্বিক অর্থনীতিতে একটি প্রেশার ক্রিয়েট করার জন্য তারা হরমুজ প্রণালীতে এখন তেলের ট্যাঙ্কার যাতায়াত এবং সর্বপ্রকার পণ্যের যাতায়াত নিষিদ্ধ করেছে, যার ফলে আরব দেশগুলো এবং বিশ্বব্যাপী সাপ্লাইয়ের একটি সংকট পড়বে এবং এই সংকটের ফলে যেই অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে তার ফলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি অন্যান্য দেশের চাপ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রতি তাদের জনসমর্থন কমে যাবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল আমদানি রপ্তানি হয়। এটি একটি বিশাল অ্যামাউন্ট, কিন্তু ইরান এই হরমুজ প্রণালী দিয়ে চীন এবং এশিয়ার অন্যান্য দেশগুলো বাংলাদেশ সহ অন্যান্য দেশের তেল আমদানি এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়েই বাংলাদেশের সমস্ত তেল যেন আসা যাওয়া করে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। বিভিন্ন তেলের পাম্পে আমরা দেখছি দীর্ঘ লাইন। যদিও সরকার থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে দেশে যথেষ্ট পরিমাণ তেলের মজুদ রয়েছে, তারপরও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাম্পে তেলের ক্রাইসিস। তেলের জন্য গাড়ি এবং মোটরসাইকেল, বাস, ট্রাক, পিকআপ, ভ্যান সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা তেলের পাম্পে দেখা যাচ্ছে তেল নেই। এই কৃত্রিম সংকট ব্যবসায়ীরা যে তৈরি করছে তার পিছনে রয়েছে অতি মুনাফালোভী একটি মানসিকতার পরিচয়। বাংলাদেশে এটা বরাবরই হয়ে আসছে।
যে কোনো সময় যে কোনো সুযোগেই ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভ করার একটি সুযোগ কাজে লাগায়। এর পিছনে আমাদের ভোক্তাদেরও কিছুটা কন্ট্রিবিউশন রয়েছে। যখনই আমরা দেখেছি তেলের ক্রাইসিস হতে পারে, তখনই আমরা কি করেছি, হুড়মুড়িয়ে তেলের পাম্পে হানা দিয়েছি ফুল ট্যাঙ্ক করতে হবে। যে সারা জীবনেও ফুল ট্যাঙ্ক করে নাই, সেও লাইনে দাঁড়িয়ে গিয়েছে, তার ফুল ট্যাঙ্ক তেল লাগবে। অনেকেই আবার ফুল ট্যাঙ্ক তেল করে বাসায় এসে পাইপের মাধ্যমে সেই তেল বোতলে ভরে তারপর সংরক্ষণ করে রাখছে। আমার প্রশ্ন, এই যে আপনি যে 20 লিটার 30 লিটার তেল সংরক্ষণ করছেন, আপনি কি সারা জীবন এই তেল দিয়ে চলতে পারবেন? এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, পাম্পের যেই মালিকরা আছে তারা একটি পাম্পে কত লাখ লিটার তেল তারা সংরক্ষণ করতে পারেন? একটি পাম্পে ধরে নেই যদি 1 লাখ 2 লাখ অথবা 3 লাখ লিটার তেল সংরক্ষণ করা যায়, তাহলে তারা এর বাইরে আরও কত তেল সংরক্ষণ করতে পারবে? বিভিন্ন নিউজ মিডিয়ায় আবার দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ী মদিনা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক, বিভিন্ন কেমিক্যালের ড্রামের মধ্যে তেল ভরে সংরক্ষণ করে রাখছে, মজুত করে রাখছে। এই ট্যাঙ্কারগুলো কিন্তু আপনার ওয়েদার সিল্ড নয়, এবং তেল আমরা সবাই জানি যে ফ্লেমেবল, বাতাসে তেল ছড়িয়ে পড়ে। এখন এই যে সংরক্ষণ পদ্ধতি এবং অতি মুনাফাভোগী একটা আচরণের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জ্বলন্ত বোমের স্পট হয়ে গিয়েছে। এই তেল ট্যাঙ্কার থেকে বের হয়ে বাতাসে মিশে যাবে, বাতাসে তেল ছড়িয়ে যাবে, এবং বাংলাদেশের মানুষ যেই হারে রাস্তাঘাটে সিগারেট খায়, দেখা গেছে কেউ একজন সিগারেট খাওয়ার জন্য সিগারেট জ্বালাচ্ছে, সেই মুহূর্তে ব্লাস্ট হয়ে সে এবং আশেপাশের মানুষজন মারা যাচ্ছে। এভাবেই কিন্তু আমরা জীবন্ত বোম তৈরি করে যাচ্ছি বিভিন্ন এলাকায় অতি মুনাফার লোভে। এই অ্যাক্সিডেন্টের দায়ভার কে নেবে? এরকম যদি আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়েই যায়, কোনো অকারেন্স হয়েই যায়, তাহলে মিডিয়াগুলো রিপোর্ট করবে, সরকারি সংস্থাগুলো তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু অকাতরে ঝরে যাবে অনেকগুলো মূল্যবান প্রাণ। এখানে আমি মনে করি সরকারও একটু ভুল চাল দিয়ে ফেলেছে। তারা যেহেতু বলছেই যে তেলের কোনো সংকট নেই, আরও 8টি জাহাজ, 4টি জাহাজ, 12টি জাহাজ তেল আসছে, এবং হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের আমদানি এবং রপ্তানি তো নয়, আমদানিতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, তাহলে তারা কেন তেলটা বেঁধে দিল যে বাইকের জন্য 2 লিটার অথবা 300 টাকা, গাড়ির জন্য 10 লিটার, পিকআপের জন্য অমুক তমুক, এরকম বেঁধে দেওয়ার কি দরকার ছিল? তারা নর্মাল প্লে করতো, তাহলেই তো মানুষের মধ্যে এই ক্রাইসিসটা তৈরি হতো না, প্যানিক বাইংয়ের যেই একটা সিচুয়েশন সেটা তৈরি হতো না। এখন বিভিন্ন তেলের ব্যবসায়ী এবং পাম্প ব্যবসায়ীরা সরকারের সাথে বারবার বসছে যে তেলের দাম পুনর্নির্ধারণের জন্য। আপনি দেখবেন যদি সরকার আজকে রাতে ঘোষণা দেয় আগামীকাল থেকে তেলের লিটার হবে 160 টাকা, 65 টাকা অথবা 200 টাকা, তাহলে দেখবেন কোনো পাম্পেই আর তেলের সমস্যা থাকবে না, কারণ তারা তো তেল মজুত করেই ফেলেছে। এখন তারা অপেক্ষা করছে কখন সরকার এই তেলের দামের বৃদ্ধির একটি ঘোষণা দেয় এবং তাদের যেই টার্গেট, সেই অতিরিক্ত মুনাফা লাভ করার সুযোগটা তারা হাতে নাতে কাজে লাগাতে পারে। যখনই এই ঘোষণাটা আসবে তখনই দেখবেন তেলের পাম্পে কোনো ধরনের তেলের ক্রাইসিস নেই। আপনি ফুল ট্যাঙ্কি করে তেল নিয়ে যান, ড্রামে ভরে তেল নিয়ে যান, তেল আর তেল, তেল আর তেল। বাংলাদেশ কিন্তু এক হিসাবে তেলের খনিতে ভরপুর। আপনি যদি অফিস আদালতগুলোতে দেখেন তাহলে দেখবেন যে চাটুকার এবং তেলবাজ কর্মীরা তাদের বসদেরকে কীভাবে তেল দিয়ে কম কাজ করে বেশি প্রমোশন, বেশি ইনসেন্টিভ নিয়ে নিচ্ছে। আমার মনে হচ্ছে যে খুব একটা তেলের সমস্যা হলে আমি এরকম 2-4টা চাটুকার এবং তেলবাজ কর্মচারীকে ধরে ইচ্ছা মতো কাপড় চিপড়ানোর মতো চিপড়িয়ে তার থেকে তেল নিংড়ে দিব এবং এই তেল দিয়েই আমি আমার বাইক চালাবো। এই তেল সংকটে আরেক বিপদ হয়ে এসেছে, বাজারে নিত্যপণ্যেরও দাম বেড়ে গিয়েছে। অজুহাত তেল নেই তাই গাড়ি চলতে পারছে না, তেল নেই তাই প্রোডাক্ট আসতে পারছে না। এই যে
সাপ্লাইয়ের শর্টেজ, এই সাপ্লাইয়ের শর্টেজের ফলে এখন দেখা যাচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল এগুলো সংকটে পড়ে গিয়েছে। মানুষ এখানেও প্যানিক বাইং হয়ে যার 2 লিটার তেল লাগে মাসে, সে 5 লিটার 10 লিটার তেল নিয়ে বাসায় সংরক্ষণ করে রাখছে। ছোট ছোট মজুদ, কিন্তু এগুলোই অনেকখানি ইম্প্যাক্ট ফেলে। আসলে বাংলাদেশের মানুষকে শয়তানের প্রলুব্ধ করা লাগে না, উল্টা বাংলাদেশের মানুষই শয়তানকে প্রলুব্ধ করে। আমার তো মনে হয় শয়তান যখন কোনো টেকনিক ভুলে যায় অথবা নতুন কোনো টেকনিক শিখতে আসে, তখন সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষের সাথে বসে গভীরভাবে পর্যবেক্ষণ করে কিভাবে নতুন নতুন লোক ঠকানোর টেকনিক আবিষ্কার করছে বাংলাদেশের মানুষ। সেই ক্ষেত্রে বলা যায় বাংলাদেশের মানুষ হচ্ছে শয়তানের প্রধান ট্রেনার। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্যানিক বাইং করবেন না, যার যতটুকু দরকার ততটুকুই কিনবেন এবং অতিরিক্ত মজুদ করবেন না। অতিরিক্ত মজুদের এই মনোভাবই কিন্তু অতিরিক্ত মুনাফাভোগীদেরকে আরও মুনাফা ভোগের সুযোগ করে দেয়। আপনারা নিয়ন্ত্রিত হন, আস্তে আস্তে তারাও নিয়ন্ত্রিত হয়ে যাবে। সর্বশেষ ইরানের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা রইল এবং আমি চাই ইরান এই যুদ্ধে জয়লাভ করুক। যদিও আমরা কিছুটা সাফারার হব, তারপর আমরা চাই ইসরায়েল এবং আমেরিকার পতন। দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।